নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প, মনে দাগ রেখে যাওয়ার মতো গল্প। গল্পের নাম মরা বসন্ত। শুনতে থাকুন আজকের গল্প মরা বসন্ত। সকাল থেকে ফোন বাজছিল মুহুর্মুহু। শুধু সকাল নয়, সেই রাত থেকে। যেই না টিভিতে দেখালো বাঁধ হটাও নদী বাঁচাও আন্দোলনের জন্য এবছর শ্রেষ্ঠ পরিবেশবিদের পুরস্কারটি পেয়েছেন সুতোপাড়ায় এবং বিখ্যাত পুরস্কারটি দেওয়া হচ্ছে টোকিও থেকে, অমনি শুরু হয়ে গেছে অভিনন্দনের বন্যা। মোবাইল তো বেজে বেজে ক্লান্ত, SMS এর টুংটুং চলছে তো চলছেই, ল্যান্ডলাইনেরও যেন বিশ্রাম নেই। তবে এই ফোনটার জন্য সুতপা একেবারেই প্রস্তুত ছিল না। অনর্গল থ্যাংক ইউ, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ বলতে বলতে তার ষড়যন্ত্র প্রায় বিকল হওয়ার দশা। স্নান খাওয়া সেরে ল্যান্ডফোন ক্রেডেল থেকে নামিয়ে রেখে মোবাইলটাকে সুইচ অফ করবে কিনা ভাবছে, ঠিক ঠিক তখনই চলভাসে চমক। অচেনা নম্বর দেখে ফোনটা ধরবে কিনা ভাবছিল সুতপা, খানিকটা দোনমনো করে বোতাম টিপল। হ্যালো, আমি সুতপা রায়ের সঙ্গে কথা বলছি তো? হ্যাঁ, কে বলছেন? আমায় চিনতে পারছো না সুতপা? আমি মনীষ। অবিশ্রান্ত ফোন প্রবাহে সুতপা যেন কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। নামটা শুনে আচমকা স্নায়ু টান টান, বুকটাও যে কেন হঠাৎ ধড়াস করে উঠল এমন একটা মধুর দিনেও। আশ্চর্য, এত পরিচিত স্বর, তবু নাম বলবার পরে চিনতে হলো মনীষকে। হৃদয়ের চকিত উত্তেজনা দমন করলো সুতপা। 58 বছরের মানানসই গলায় বলল, সরি, প্রথমটায় ঠিক প্লেস করতে পারিনি। বহু বছর বাদে তোমার ভয়েসটা শুনলাম তো। হুম, প্রায় 30 বছর। সুতপা মনে মনে বলল, হুম, 32 বছর। একটু স্মৃতি হাতড়ালে 32 বছর কত মাস তাও হয়তো মনে পড়ে যাবে। মনীষের সঙ্গে শেষ দেখা হয়েছিল কালী পুজোর পরদিন, অর্থাৎ অক্টোবরের শেষে বা নভেম্বরের গোড়ায়। এখন চলছে মার্চ, তার মানে 32 বছর 5 মাস। কি ছেলে মানুষই হচ্ছে, নিজেকে বকুনি দিল সুতপা। গলা অনাবশ্যক ভারী করে বলল, তারপর খবর কি তোমার? আছো কেমন? খবর তো এখন তোমার সুতপা, তুমি তো ক্যান্টার করে দিয়েছ। চতুর্দিকে তো তোমাকে নিয়ে ধন্য ধন্য চলছে, কাগজ, টিভি। একটু যেন তোষামোদের সুর, শুনতে বেশ লাগলো সুতপার। কতবার প্রশংসা শোনা সত্ত্বেও মনীষের গলায় স্তুতিটা যেন অন্যরকম শোনায়। দীর্ঘ সমুদ্রযাত্রার শেষে সিগাল পাখিকে দেখলে বুঝি এইরকমই অনুভূতি জাগে নাবিকের। তবু কেজো গলায় অসংখ্যবার আওড়ানো বাক্যবন্ধটি উচ্চারণ করলো সুতপা। থ্যাংক ইউ। প্রান্তে আর সাড়া শব্দ নেই, অথচ ফোনও ছাড়ছে না। একটু পরে সুতপাই অধৈর্য হয়ে বলে ফেলল, আর কিছু বলবে? হ্যাঁ, মানে। ফের শর্ট ফুটেছে মনীষের, একটু যেন আড়ষ্ট। তোমার সঙ্গে একটা কথা ছিল, মানে তোমাকে একটা কথা বলবার ছিল। কি? সে তো ফোনে বলা যাবে না। আবার ক্ষণিকের বিরতি, তারপর এক দ্বিধাগ্রস্ত স্বর ভেসে এসেছে। তোমাকে তোমাকে আমি সামনাসামনি বলতে চাই সুতপা। সুতপা সামান্য থতমত, অস্ফুটে বলল, ও, তোমার সঙ্গে কি একবার দেখা করা যাবে? মনীষ অনুনয়ের সুরে বলল, জানি তুমি এখন খুব ব্যস্ত,
কিন্তু কথাটা যে আমার না বললেই নয়। তোমায় যদি সিচুয়েশনটা এক্সপ্লেন করি, তুমি বুঝবে কেন আমি তোমার কাছে ৩৯ বছর ৫ মাস আগের পুরনো জ্বালা হঠাৎই ছিলে ছেঁড়া ধনুকের মতো আঘাত করলো সুতপার মস্তিষ্কে। একটা জংলি রাগ ফুঁসে উঠতে যাচ্ছিল, কিন্তু সুতপা রায়কে কি আজ আর ওসব মানায়? সংযত স্বরে সুতপা বলল, তার আর কোনো প্রয়োজন আছে কি? আছে সুতপা, আছে বই কি। তুমি শুনলে বুঝবে আমি কতটা হেল্পলেস ফিল করি। হাউ মাচ আই অ্যাকিউজ মাইসেলফ ফর দ্য সিচুয়েশন। মনীষের গলা রীতিমতো করুণ। প্লিজ সুতপা, আমায় একটু সময় দাও, যত তাড়াতাড়ি সম্ভব। বলো তো, আজই তোমার বাড়ি চলে যেতে পারি? না না, আজ নয়, বিকেলে প্রেস মিট আছে। তাহলে কাল? মুহূর্তকাল চিন্তা করলো সুতপা। কাল সকালেও কার কার যেন আসার কথা। বিকেলটা অবশ্য ফাঁকা আছে। ভেবেছিল নিজের সঙ্গে গোটা ও বেলাটা কাটাবে কাল। এত বছর ধরে সে কি করলো, যে কারণটা নিয়ে তার লড়াই, তাতে সত্যি সত্যি কতটা এগোতে পারলো তার একটা হিসেব নিকেশ করবে বসে। ওই সময়টাতে কি ডাকবে মনীষকে? সেও তো এক ধরনের হিসেব নিকেশই হবে, নয় কি? সুতপা গলা ছেড়ে বলল, বেশ, কাল ইভিনিং এ এসো, অ্যারাউন্ড 6। সো কাইন্ড অফ ইউ সুতপা, আমার মনের ভারটা তোমার কাছে। মনীষ একটু থমকে থেকে বলল, বাই দি বাই, তুমি কি এখনো সেই গোল পার্কের বাড়িতেই? হ্যাঁ, আমার ঠিকানা বদলায়নি। জানি, তবু। মনীষ যেন ফের হোঁচট খেল, সামলে নিয়ে বলল, আজ আর তোমায় ডিস্টার্ব করবো না, ছাড়ছি, কাল দেখা হবে। মোবাইলটা পাশে রেখে বিছানায় শরীর ছেড়ে দিল সুতপা। চোখ বুঝলেই স্মৃতির মিছিল। অর্থনীতির প্রখ্যাত অধ্যাপক প্রশান্ত গোস্বামীর অধীনে রিসার্চ স্কলার হিসেবে যোগ দিল সুতপা সিঁথির ক্যাম্পাসে। স্যারের চেম্বারে মনীষের সঙ্গে প্রথম পরিচয়। মনীষও স্যারের অধীনেই গবেষণা করছিল, তাদের বিষয়টাও ছিল কাছাকাছি। সুতপা কাজ করছিল পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির উপর নদীর প্রভাব নিয়ে। মনীষেরও বিষয় ছিল পশ্চিমবঙ্গের গ্রাম, স্থানভেদে চাষিদের বৃত্তি বদলে যাওয়া ইত্যাদি। পাশাপাশি কাজ করতে করতে জন্মালো নৈকট্য। সত্যি বলতে কি, মনীষের প্রেমে সুতপার ক্রমশ হাবুডুবু খাওয়ার দশা। একদিন মনীষকে না দেখলে, মনীষের গলা না শুনলে সুতপার তখন পাগল পাগল লাগে। মনীষকে প্রসন্ন রাখতে সুতপা নিজের কলেজও উপড়ে দিতে পারে তখন। মনীষও ভারী উপভোগ করতো ব্যাপারটা। প্রায় দাসীবাঁদির মতো খাটাতো সুতপাকে, দিচ্ছে দিচ্ছে নোট কপি করাতো, এই লাইব্রেরি ওই লাইব্রেরি ছোটাতো দরকারি বই খুঁজবার জন্য। নিজের গবেষণা শিখিয়ে তুলে সেসব কাজ হাসি মুখে করে গেছে সুতপা। মনে যে তখন স্থির বিশ্বাস মনীষও আমাকে ভালোবাসে। হ্যাঁ, এরকম বিশ্বাস জন্মানোর কারণ ছিল বইকে। মনীষ কি সেই রকমই ইঙ্গিত দেয়নি? শুধু ইঙ্গিত কেন, তার চেয়ে অনেক অনেক বেশি। সেই যে সেই যে দুজনে আরামবাগে গেল পাশাপাশি দুখানা গ্রাম সার্ভে করতে। কি ঘটেছিল তখন? এক বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টি নামলো, গাছ পড়ে আটকে গেল রাস্তা, বন্ধ হয়ে গেল বাস। উপায়ন্তর ছিল না, থাকতে হলো আরামবাগের এক হাঁটুরে হোটেলে। পাশাপাশি দুটো রুমে ছিল তারা। রাত দুপুরে মনীষ হঠাৎ দরজায় টোকা দিচ্ছে। পাল্লা খুলতেই মনীষের আবেগতাড়িত চোখ। দু হাতে সুতপাকে জড়িয়ে ধরলো মনীষ। তারপর তো ভেসেই গেল সুতপা। সুতরাং সুতপা যদি তখন ভেবে থাকে মনীষ তাকে ভালোবাসে, তাতে কি ভুল ছিল? ছিল তো বটেই। মনীষ তো সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়লো। পিএইচডি ডিগ্রিটা হাসিল হওয়ার পরে মনীষ হঠাৎ বেপাত্তা। সুতপার সঙ্গে তো আর দেখাই করে না।
বাড়িতে ফোন করলেও ধরে না, এড়িয়ে যায়, নানান অছিলায়। তারপরই তো আস্তে আস্তে প্রকাশ পেল গোপন তথ্য। কাকলি নামের আরেকটি মেয়ের সঙ্গে নাকি অনেকদিন ধরে লটঘট চলছে মনীষের। সে নাকি ডাক সাইটে সুন্দরী, তার তুলনায় সুতপা নেহাতি খেদি বুঝি। পুরো কথায় কান্না দিয়ে সরাসরি মনীষকে ধরেছিল সুতপা। অমনি মনীষ কেমন মুখের উপর বলে দিল, এ তো দুনিয়ার সবাই জানে, একমাত্র সুতপা ছাড়া। স্তম্ভিত সুতপাকে এও শুনতে হলো। তাকে নাকি মনীষ বন্ধু হিসেবে দেখে এসেছে চিরকাল। একটা রাতের পুরুষালী দুর্বলতায় সে ধারণার বদল হওয়ার তো কোনো কারণ নেই। ওই রাত্রিটাকে ভুলে গেলেই তো হয়। এরপর আর কি করার থাকতে পারে সুতপার? তাকে আরো অপমান করেছে মনীষ। কালী পুজোর পরদিন বাড়ি বয়ে এসে নেমন্তন্ন করে গেল বিয়ের। সুতপা যায়নি, যাওয়ার প্রশ্নই ওঠেনি। শুধু এরোর মুখে শুনল খুব ঘটা করে সম্পন্ন হয়েছে শুভ পরিণয়, এবং কাকলি নাকি সত্যি ডানা কাটা পরি। সে চুপের কারণেই কি কাকলিতে মজেছিল মনীষ? সাদামাটা আর পড়ে চেহারার জন্যই কি প্রত্যাখ্যাত হয়েছিল সুতপা? তাই হবে। আর কোনো দিক দিয়েই তো মনীষের অযোগ্য ছিল না সুতপা। তবু তাকে ওই তুচ্ছতা ছিল করে। ভাগ্যের চাকা কেমন ঘুরে যায়। আজ আজ সেই মনীষকেই কিনা উপযাচক হয়ে ফোন করতে হচ্ছে। বুঝি টের পাচ্ছে বিবেকের কামড় কাকে বলে। ল্যান্ডফোনটা বাজছে। ভাবনা ছেড়ে গিয়ে বিস্মিত হলো সুতপা। ঈষৎ বিরক্ত। রিসিভারটা নামিয়ে রেখে এসেছিল না, কি আবার ক্রেডেলে তুললো? নির্ঘাত উমার পাকামি। উঠতে হলো না, উমাই ধরেছে ফোন। পরক্ষণে গুটি গুটি পায়ে দরজায় হাজির। সুতপার প্রায় সমবয়সী, একসময় বাড়ির কাজে লোক ছিল, এখন এই নিঃসঙ্গ পুরীতে সুতপার একমাত্র সঙ্গিনীও বটে। মুখে একটা গার্জেন গার্জেন ভাব সে ফুটিয়ে রাখে সবসময়। দরজা থেকেই উমা বলল, কি এক রোহিণী মালাকার, ফোন করেছে, কথা বলবে? জবাব না দিয়ে ধমকে উঠল সুতপা, আক্কেলের বলিহারি, ফোন ধরবো না বলেই তো রিসিভার নামানো ছিল। ও, আমি ভাবলাম তুমি হয়তো ভুল করে। তোর ভাবা টাবাগুলো একটু কমা, ফোনটা কেটে দে। বললাম যে বাড়ি আছে, গিয়ে বল ঘুমোচ্ছে। উফ, কি জ্বালাতনে যে পড়লাম। চোখ পিটপিট করে একটুক্ষণ সুতপাকে দেখে চলে গেল উমা। মিনিট খানেকের মধ্যে ঘুরে এসেছে, ঘুমঘুমে গলায় বলল, মা, সকাল থেকে তো বেশ ছিলে, হঠাৎ এত তিরিক্ষি মেজাজে কথা বলছো কেন? কেন যে বদল ঘটলো মেজাজের, তা কি মুখে বলা যায়? সুতপা আলগাভাবে বলল, আমার আর ভাল লাগছে না, মোর হয়ে গেছি। সে কি গো, তোমার তো আজ খুশিতে ডগমগ করবার কথা। অনবরত সুখ্যাতি শুনছো। সকালে চাক করে বললে যারা তোমায় একটুও পছন্দ করে না তারাও নাকি ফোন করে তোমার গুণ গাইছে। উমা ভুল বলেনি, সত্যি ওরকম বেশ কয়েকটা কল সুতপা আজ পেয়েছে বটে। যারা বিভিন্ন পত্রপত্রিকায় তার আন্দোলন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে নিয়মিত, তাদেরও আজ অন্য কণ্ঠ। অর্থনীতির দুঁদে অধ্যাপক, বিশ্ব নিন্দুক দীপেশ ব্যানার্জি প্রশংসা ছলে শুনিয়েই দিল সুতপার এই পুরস্কার পাওয়াটা নাকি তাকেও গর্বিত করেছে। এমনতর বচনে সুতপার মজা না লেগে পারে? কিন্তু শেষ ফোনটা যে কেন এ ধরনের চিত্তবৈকল্য ঘটালো? যে তাকে একদা হেয় করেছিল সে আজ নত জানু, ভেবেই তো মনটা ফুরফুরে হয়ে যাওয়া উচিত। পুরনো দগদগে খায়, নতুন করে রক্তক্ষরণ ঘটল কি? সুতপা উদাসীন স্বরে বলল, সব বেশি গায়ে মাখতে নেই, বুঝলি, ওতে মনের ফোসকাটা নড়ে যায়। উমা ফ্যাল ফ্যাল তাকালো। মানে? বই পড়ে যা জেনেছি, দেশময় ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে বলে যা বুঝেছি, মনে মনে যা বিশ্বাস করেছি, তার ভিত্তিতেই তো আমার লড়াই।
বাঁধ দিয়ে বন্যা সমস্যার স্থায়ী সমাধান হয় না, উল্টে বাঁধই নানা সর্বনাশ ডেকে আনে। এটাই তো আমি বলতে চেয়েছি বারবার। কেউ আমার কথা মেনেছে, কেউ কেউ মানেনি। তা আমার কথাটা যে একেবারে ফেলনা নয়, দুনিয়ার অন্যত্র যে আমার মতো করে ভাবছে, এতেই আমার আনন্দ। উমা অত শত কিছুই বুঝলো না, তবু আহ্লাদিত মুখে বলল, যাই বলো বাপু, তুমি একটা বড় কাজ করেছো। আজ তোমার বাবা বেঁচে থাকলে যা খুশি হতেন। হুম, বাবাই তো আমাকে মেন উৎসাহ দিয়েছে। বাবার ভূগোলের নলেজটা কাজে লাগিয়েই তো। শুধু তোমার পড়াশুনোর ব্যাপার কেন, এই যে তুমি বিয়ে থা করলে না, শিষ্টি ছাড়ার মতো একবকা হয়ে নিজের কাছে মেতে রইলে, বাবু কোনোদিন তোমায় বাধা দিয়েছেন? মা যখন বলতেন মেয়ে মানুষের বিয়ে না করে থাকাটা ঠিক নয়, তাতে নাকি অনেক অনর্থ হয়, তখন তো বাবুই মাকে ধমকে ধামকে চুপ করাতেন। মনে আছে? বাবু বলতেন, তুমি তার একমাত্র মেয়ে নয়, একমাত্র ছেলেও বটে। যদি সে সংসার ধর্ম না করে সুখী হয়, কেন তার ইচ্ছে ব্যাগড়া দেব? ওই শুনে বুঝি তুইও বিয়ে করলি না আমার দেখা দেখি? উমা হেসে ফেলল। আমার কথা বাদ দাও, কোথায় তুমি আর কোথায় আমি? এই তো কেলেকুষ্টি চেহারা, পেটে বিদ্যেও নেই। আমার বর জোটাতে বাপ মা কম চেষ্টা করেছে? টাকা দিয়ে যে মেয়ে পার করবে সে মুরদও তো তাদের ছিল না। কিন্তু তোমার মতো বিদ্যেবতী চাইলেই তো বাড়িতে পাত্রের লাইন পড়ে যেত, ঠিক কি না বলো? সুতপা সায় দিতে পারল না। একটা গরম বাতাস আলগাভাবে বয়ে গেল বুকের ভিতর দিয়ে। বিদ্যে বুদ্ধি দিয়ে কি মনের মানুষটাকে কাছে টানতে পেরেছিল সে? বিচ্ছিরি সেই পরাজয়ের কাহিনী জানে না উমা, বাবা মাই জানতে পারেনি কোনোদিন। তারা চিরকাল দেখে গেল বিয়ের নামে সুতপা ভেঙচি কাটে, আসল সত্যিটা তারা টের পেল কই? কত সযত্নে যে ক্ষতটাকে লালন করছে সুতপা, ঝাঁপ ফেলে দিয়েছে মনের দরজার। পিএইচডি করে কলেজে পার্ট টাইম পড়ালো কিছুদিন, তারপর ঢুকলো এক সমাজবিজ্ঞানের শিক্ষা প্রতিষ্ঠানে। হৃদয় তখন অহর্নিশি জ্বালা পোড়া, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে, মনীষকে দেখিয়ে দিতে হবে সে হেলা ফেলার বস্তু নয়। মনীষ অবশ্য তখন কোথায়, কলকাতা ছেড়ে চলে গেছে দিল্লি, রূপসী বউ নিয়ে সেখানেই দিত। তবু সুতপার জেদটা রয়েই গিয়েছিল। সেই জেদি তাকে তাড়িয়ে বেরিয়েছে গোটা দেশ, তথ্য আহরণ করে নিজের যুক্তি বিশ্বাস মতো গড়ে তুলেছে নদী বাঁচানোর আন্দোলন। পরে এক সময় হয়তো মনীষের কথা ভুলেও গেছে, কাজটাই তো তার কাছে বড় হয়ে উঠেছিল। কিন্তু বহুকাল আগে সেই সংকল্প যে শেষমেশ বৃথা যায়নি। মনীষের আজকের ফোনটাই তো তার জলজ্যান্ত প্রমাণ। এই পড়ন্ত বয়সে এসেও সে নাড়া দিতে পেরেছে মনীষকে। কি হলো গো, হঠাৎ এত কি ভাবছো? সুতোটা কেটে গেল। আস্তে আস্তে উঠে বসলো সুতপা, মোবাইল টিপে সময় দেখছে। উমা দেখছিল সুতপাকে, নরম গলায় জিজ্ঞেস করলো, বাবার কথা মনে পড়ছে বুঝি? সুতপা অস্পষ্টভাবে ঘাড় নাড়ল, মৃদু স্বরে বলল, একটু চা খাওয়া তো। এত তাড়াতাড়ি? এখনো তো বিকেল হয়নি। কর না, বড্ড মাথাটা ধরেছে। উমা সরে যেতে সুতপা যেন স্বস্তি বোধ করলো একটু। একা থাকতেই ইচ্ছে করছে এখন। দীর্ঘকাল বিস্মৃতির অতলে চলে গিয়েছিল মনীষ। আজই কি সুতপাকে ফের মনে পড়লো মনীষের? নাকি অনেকদিন ধরেই আবার সুতপার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল? যোগাযোগ করতে হয়তো সংকোচ বোধ করছিল। সুতপার এই পুরস্কার প্রাপ্তি কি মনীষকে শুদ্ধ চুকিয়ে দিয়েছে? খুব সম্ভবত তাই। সে না চাইলেও মনীষের অল্প স্বল্প খবর তার কানেও আসে বইকি। প্রায় বছর 15 আগে আবার এই রাজ্যে ফিরে এসেছে মনীষ।
বর্ধমান না বিদ্যাসাগর, কোন বিশ্ববিদ্যালয়ে যেন পড়াচ্ছিল। যে কাকুলিকে বিয়ে করতে ক্ষেপে উঠেছিল, তার সঙ্গে নাকি ডিভোর্স হয়ে গেছে বহুকাল। সুতোপাদের গোলপার্কের বাড়ি সে ভালো মতোই চেনে। সুতোপা যে একা থাকে তাও নিশ্চয়ই মনীষের অজানা নয়। তাহলে তাহলে আগে আসেনি কেন? নির্ঘাত ওই বাঁধো বাঁধো ভাবটাই। কিন্তু এসে কি করবে মনীষ? আমার অন্যায় হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করো। হ্যাঁ, এতকাল বাদে কথাগুলো কি অর্থহীন নয়? সুতোপার জীবনের ধারা মুখটাই তো বদলে গিয়েছে। এখন প্যানপ্যানানি শুনে তার কি লাভ? তাছাড়া ক্ষমা সে করবেই বা কেন? হয়তো মনীষ সাতকাহন করে বলবে, কেন সে তখন বিয়ে করেছিল কাকলিকে। সে দৃষ্টি সুখের মাথায় ফেঁসে গিয়ে কি ভুলটাই যে সে করেছিল, ইত্যাদি ইত্যাদি। ওই কাঁদুনি শুনে কি মুখলাভ হবে সুতোপার? তবু কথাগুলো বড় শুনতে ইচ্ছে করছে যে, কেন যে করছে। এখনো কি মনীষের উপর দুর্বলতাটা রয়ে গেছে? কখনোই নয়। মনীষ এখন সুতোপার জীবনের একটা পুরনো চ্যাপ্টার মাত্র, তার বেশি কিচ্ছু নয়। এখনো যে সুতোপাড়ায় মনীষকে মনে রেখেছে, এতেই মনীষের ধন্য হয়ে যাওয়া উচিত। কিন্তু সত্যি যদি মনীষ এসে তার কাছে মার্জনা ভিক্ষা করে, নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা নদী বইয়ে দেয়, কি করবে সুতোপা? অপমান করবে? ঝাল ঝাড়বে? ছি, সুতোপা রায়কে কি তা সাজে এখন? তাহলে তাহলে সুতোপা কি করবে? চুপচাপ শুনে লেটস ফরগিভ অ্যান্ড ফরগেট, অথবা গত সূচনা নাস্তিকোছের কিতাবি বুলিয়া উড়ে মনীষের মনের ভার লাঘব করে দেবে? এই বয়সে সেটাই কি শোভন নয়? অবশ্য উদাস মুখে মনীষের স্বীকারোক্তি গিলে নিয়ে আরো উদাসীন হয়ে বসে থাকা যায়, তাতে বাড়তি খানিকটা ব্যক্তিত্বও ফোটে। হয়তো মনীষকে বোঝানো যাবে, সুতোপার তুলনায় সে এখন কতটা অকিঞ্চিত কর। সুতোপার জীবনে তার আর ফুটো কড়িরও দাম নেই। কিন্তু সুতোপা তেমনটা পারবে কি? যতই বলুক, মনীষকে সে মন থেকে ছেঁটে ফেলেছে। পুরোপুরি নিরাবেগ থাকা কি তার পক্ষে সম্ভব? তাছাড়া আরো একটা ব্যাপার, সুতোপাকে যত আঘাতই দিক, তার জন্য শুধু নিন্দে মন্দই কি মনীষের প্রাপ্য? সে কি পরোক্ষে সুতোপার উপকারই করেনি? জীবনের তো কোনো লক্ষ্য স্থির ছিল না সুতোপার। অভিমান আর আত্মধিকার তাকে একটা মিশন তো দিয়েছে। যদি তাদের বিয়েটা ঘটতো, কেমন হতো মনীষ আর সুতোপার যৌথ জীবনটা? কলকাতা বা দিল্লি কোথাও একটা ঘর বাঁধতো, বড়জোর দুজনেই অধ্যাপনা করত, ফ্ল্যাট ট্যাট কিনে গাড়ি হাঁকিয়ে ছেলে মেয়ে সংসারে আকণ্ঠ ডুবে থেকে কেটে যেত জীবনটা। নিরুদ্বেগ নিস্তরঙ্গ একটা ভ্যাদভ্যাদে লাইফ। আজকে সুতোপা রায়কে সে বলতে পারতো আদৌ? সুতরাং এই খ্যাতি আর প্রতিষ্ঠার জন্য তো কৃতজ্ঞতা পাওনা হয় মনীষের, নয় কি? জীবনের লাভ ক্ষতির হিসেব বড়ই জটিল। সুতোপার একটা ছোট্ট শ্বাস পড়ল। 16 আনা লাভ কেউ দিতে পারে না, আবার অবিমিশ্র ক্ষতিও বোধহয় করতে পারে না কেউ। 32 বছর আগে অল্প কিছুদিনের জন্য হলেও ভালোবাসার যে তীব্র উত্তেজনা সে পেয়েছে, সে তো জমার অঙ্কেই আছে। সেই কারণেও তো মনীষকে। মোবাইল বাজছে, তুলে মনিটরে নম্বরটা দেখলো সুতপা। অচেনা আবার কোনো অভিনন্দন। অন্যমনস্ক ভাবে সুতপা মোবাইল কানে চাপলো। হ্যালো, চ্যানেল দিনরাত থেকে বলছি ম্যাডাম, আপনার প্রেস মিট তো 5:30টায়, তাই না? হ্যাঁ, তাই তো ঠিক হয়েছে। আপনার বাড়িতেই তো? অবশ্যই। আচমকা কি ভেবে পাল্টা প্রশ্ন করে ফেললো সুতপা। আচ্ছা, আপনাদের এই সাক্ষাৎকার পর্ব কতক্ষণ চলবে বলতে পারেন? আপনি যতক্ষণ সময় দেবেন ম্যাডাম। মানে, আমি যদি 3 ঘন্টা ধরে বকবক করে যাই? না না, বড়জোর ঘন্টাখানেক। হ্যাঁ, 6:30 7টার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে, আমার অন্য কাজ আছে।
ফোনটা কেটে দিয়ে ভুরু কুঁচকে তিলেক ভাবলো সুতপা। হাতে মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করছে। আচমকা একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। চট করে টিপে দিয়েছে মনীষের নম্বরটা। ফলবুক দেখে বাজছে, বাজছে, বাজছে। ধরেছে মনীষ, স্বরে বিস্ময়। কি হলো সুতপা? হ্যালো, তুমি? তোমার দরকারটা কি খুব জরুরি? ভীষণ। আমি যে কি মানসিক অশান্তি নিয়ে আছি। আচ্ছা, মনে পড়লো, কাল বিকেলে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ আসতে পারবে? শিওর, এক্ষুনি যেতে পারি। উইদিন 1 আওয়ার। অত তাড়াহুড়োর দরকার নেই, 8টা নাগাদ এসো। আচ্ছা, আমি চলে যাব। একটা বড় করে শ্বাস ফেললো সুতপা। যাক, নিশ্চিন্ত। টেনশনটা কাল অবধি বইতে হবে না। হিসেব নিকেশটা আজই হয়ে যাক। এমন একটা দিনেই তো যে কোনো মানুষকে মন থেকে ক্ষমা করা যায়। সুতপার বিশ্বাস হচ্ছিল না। এ কি চেহারা হয়েছে মনীষের! এক মাথা চুল কোথায় উধাও, চকচক করছে টাক। রিজু দেহকাণ্ড কেমন কলকুচো বেড়ে গেছে। কপালে গালে বয়সের বলি রেখা, ঝকঝকে চোখ দুখানা যেন কেমন দ্যুতিহীন। ফস করে সুতপার মুখ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ তো বুড়িয়ে গেলে কি করে? ঈষৎ আড়ষ্ট হয়ে সোফায় বসেছিল মনীষ। গলায় কৃত্রিম সপ্রতিভতা ফুটিয়ে বলল, বা বয়স তো হচ্ছে। কি এমন বয়স হয়েছে? হ্যাঁ? সুতপা সহজেই রেখেছে নিজেকে। স্মিত মুখে বলল, আমার চেয়ে তো মাত্র 3 বছরের সিনিয়র ছিলে। মেরে কেটে 61-62। আজকাল তো এই বয়সে এভারেস্ট এক্সপিডিশনে যায়। মনীষ রাগ কাড়ল না, মুখখানা হাসি হাসি করে তাকিয়ে আছে সুতপার দিকে। বুঝি দেখছে এককালে সেই অনুজ্জ্বল তরুণী এখন কতটা বিভাময়ী। উমাকে বলাই ছিল, চা এনেছে ঘরে, সঙ্গে প্লেট ভর্তি মিষ্টি, কাজু বাদাম, কুচো নিমকি। মনীষ লজ্জা লজ্জা মুখে বলল, হ্যাঁ, আবার এসব কেন? আমি তো মিষ্টি বড় একটা খাই না। কেন? সুগার? না, বর্ডার লাইনে আছি, যতটা সম্ভব অ্যাভয়েড করি। একদিন খেয়ে নাও, কিছু হবে না। প্লেটখানা সামান্য এগিয়ে দিল সুতপা। নিজের চায়ের কাপ প্লেট হাতে তুলে নিয়ে বলল, তুমি তো এখন বর্ধমান ইউনিভার্সিটিতে আছো, তাই না? ছিলাম। শার্টের পরে আর এক্সটেনশন নিইনি। কেন? আর পড়াতে ইচ্ছে করছিল না। অর্থাৎ হ্যাপি রিটায়ার্ড লাইফ লিড করছো? জবাব দিল না মনীষ। অল্প ঝুঁকে একটা নিমকি তুলল, চিবোচ্ছে ধীর লয়। কিছু কি ভাবছে মনীষ, নাকি দ্বিধা কাটিয়ে উঠতে পারেনি এখনো? ওই বুড়োটে মেরে যাওয়া মনীষের উপর আর কোনো বিদ্বেষ অনুভব করছিল না সুতপা। ক্ষমা তো বটেই, এর উপর এখন করুণাও বর্ষণ করা যায়। সোফায় হেলান দিয়ে রাজেন রানীর ভঙ্গিতে সুতপা বলল, তোমার ফোনটা কিন্তু আমায় খুব অবাক করেছে। এক্সপেক্ট করোনি, তাই না? হুম, তোমার মোবাইলে কল করাটা। তুমি তো ল্যান্ডলাইন নম্বর জানতে। হ্যাঁ, মানে ঠিক মনে ছিল না। শেষে তোমার ইনস্টিটিউটে ফোন করে মোবাইলের নম্বরটাই। সুতপা মনে মনে বলল, তোমার ইন্দ্রবিশ্বাস রোডের বাড়ির নম্বরটা কিন্তু এখনো আমার মুখস্থ। মুখে বলল, ও, তা তোমার দরকারি কথাটা এবার শুনি। কিভাবে যে বলি? মনীষ ইতস্তত করছে। মানে কি করে যে শুরু করি? তুমি যেভাবে খুশি বলতে পারো। সুতপা হাসলো, আমি কিচ্ছু মাইন্ড করব না। আহ, তুমি কি জানো, কাকুলির সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে? শুনেছি। সুতপা স্বর বেশি সহজ করে ফেললো। বনিবনা হয়নি বুঝি? প্রথম প্রথম তো ঠিকই ছিল, উই ওয়ার হ্যাপিলি ম্যারেড। 2 বছর পরে বামুন হলো, তখনও সব ঠিকঠাক। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলাম
কাকলি অন্য পুরুষে আসক্ত, এবং সেই পুরুষটি আমারই এক অধ্যাপক সহকর্মী। সুতপার গলা থেকে বিস্ময় ঠিকরে এলো। মা, তাই নাকি? কি শখ যে পেয়েছিলাম, ভাবতে পারবে না সুতপা। তবুও ওকে বুঝিয়ে সুঝিয়ে অ্যাফেয়ারটা থেকে সরিয়ে আনবার চেষ্টা করেছিলাম প্রাণপণ। শুনলো না আমার কথা, সংসারকে লাথি মেরে চলে গেল তার কাছে। উল্টোপাল্টা চার্জ এনে ডিভোর্সের মামলাও ফাইল করলো। মনে মনে সুতপা বলল, তখন থেকেই বুঝি সুতপার কথা মনে হওয়া শুরু হলো। টের পেলে রূপ দিয়ে জীবন চলে না, প্রকৃত ভালোবাসার প্রয়োজন হয়। মুখে অবশ্য একটা দুঃখী দুঃখী ভাব আনলো সুতপা। বলল, ও তাই? ভেরি স্যাড। শুধু স্যাড নয়, হরিবল। জানো, বাবুনের তখন 6 বছর বয়স। ওকে কেড়ে নেওয়ার জন্য কি নোংরামিটা আমার চরিত্র হনন করে দুর্নাম রটিয়ে আমারও তখন রোগ চেপে গেল। মনীষের স্বর সামান্য উত্তেজিত এবার, মাথা ঝাঁকিয়ে বলল, লড়ে গেলাম কেস, ছেলের কাস্টাডিটা আমি পেলাম। সুতপা অস্ফুটে বলল, ও, তারপরও জানো, কাকলি আমাকে রেহাই দেয়নি। কোর্টের অর্ডার মাফিক সপ্তাহে একদিন ছেলের সঙ্গে দেখা করত। তখন কি জাদু চালাতো কে জানে, বাকি 6টা দিন ছেলে খালি মামা করছে, আমার উপর ভয়ঙ্কর রকমের ফিউরিয়াস। শেষে ছেলের ভালোর জন্যই ওকে মায়ের কাছ থেকে দূরে নিয়ে চলে এলাম এই কলকাতায়। সামান্য অধৈর্য বোধ করলো সুতপা। তাকে মনে সেসব শোনায় কেন এখন? আসল কথা পারে না কেন? সুতপা বলে ফেলল, সে তো বুঝলাম, কিন্তু তোমার দরকারি কথাটা কি? বলছি, মায়ের প্রভাব কাটাতে ছেলেকে আমি তখন অঢেল আদর দিয়েছি। জানো, যা চেয়েছে মুখের কথা খসবার সঙ্গে সঙ্গে এনে দিয়েছি। টাকা চাই টাকা নাও, 200, 500, 1000, যা ইচ্ছে। প্রশ্নও করিনি সে টাকা দিয়ে কি করবে। লাভ হলো একটাই, বাবুন পুরো বিগড়ে গেল। স্কুলে পড়তে পড়তেই ট্রাক ধরলো, আরো কত আজে বাজে নেশা। ডাক্তার দেখিয়ে যে ছাড়াবো তারও জো নেই, সে ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠে। এই করতে করতে ঠেলে ঠুলে কোনো রকমে কলেজ অবধি পাঠালাম, তারপর একেবারেই কন্ট্রোলের বাইরে চলে গেল। বাড়ি ফেরে ফেরে না, যদি আসে তখন আর কথা বলবার দশায় নেই। ছেলে নিয়ে আমি তখন উন্মাদ হওয়ার জোগাড়। শেষে প্রায় জোর করে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে দিলাম বাবুনকে, ওই বেহালার দিকটায়। 1 বছর পর সুস্থ হয়ে বেরোলো, আবার 6 মাসের মধ্যে যে কে সেই, আবার ভর্তি করলাম। দ্বিতীয় দফায় প্রায় 2 বছরের মতো ছিল সেখানে। তারপর বাড়ি এলো বটে, এমন যেন জবুথবু মেরে গেল। সারাক্ষণ বাড়িতেই থাকে, একেবারেই আর বেরোয় না, নেশা ভাঙও আর করে না। কেবল আমাকে দেখলে চোখ মুখ কেমন যেন হিংস্র হয়ে ওঠে। একটানা অনেকক্ষণ কথা বলে একটু যেন হাঁপাচ্ছে মনীষ। ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, আসলে কি হয়েছে জানো, মায়ের থেকে বিচ্ছিন্ন করাটা ও একেবারেই মানতে পারেনি। তাই আমি হয়ে গেছি ছেলের বড় শত্রু। সুতপা স্তব্ধ হয়ে শুনছিল। এখনো সে মনীষের কথার মাথা মুন্ড বুঝতে পারছে না, কেমন যেন হেয়ালির মতো ঠেকছে। মনীষ মাথা নামিয়েছে, আপন মনে বিড়বিড় করে বলল, কিভাবে ওকে যে ট্যাকেল করব বুঝতে পারছি না। ছেলে এখনো মাকে ভীষণভাবে মিস করে। কি করে ওকে বোঝাই? কাকলিকে তো আমিও খুব মিস করি, হয়তো বাবুনের চেয়েও বেশি। কিন্তু লাইফের রিয়েলিটিকে তো মানতেই হবে। কাকুলি এখন স্টেটসে বড় ছেলে মেয়ে নিয়ে ওয়েল সেটেল। ইচ্ছে করলেও তো আমরা সেখানে মূর্তিমান উপদ্রব হয়ে হাজির হতে পারি না। আরতির মতো শোনাচ্ছে উনিশের কথাগুলো, কিন্তু সুতোপার কানে যেন শীষের গোলা হয়ে ঢুকছে। এখনো কাকুলিতেই আচ্ছন্ন হয়ে আছে মনীষ, সেখানে সুতোপার কোনো অস্তিত্বই নেই।
মনীষ ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, "হুম, বোঝো আমার অবস্থাটা কি, আমি কতটা বিপদে আছি। কাল খবরটা দেখবার পর হঠাৎ মনে হলো তুমি হয়তো আমায় হেল্প করতে পারো।" বিবর্ণ গলায় সুতপা বলল, কিভাবে? তুমি তো এখন সেলিব্রিটি, একজন নামকরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, নিশ্চয়ই অনেক এনজিওর সঙ্গে তোমার পরিচয় আছে। আমার ছেলেটাকে যদি কোথাও কোথাও একটা অ্যাটাচ করে দাও। মনীষ হাত কচলাচ্ছে। মানে ওদের সঙ্গে সঙ্গে থেকে কিছু সোশ্যাল ওয়ার্ক টোয়ার্ক করবে, এতে হয়তো বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পাবে ও। জরুরি জরুরি কথাটি সেরে চলে গেছে মনীষ। বসে আছে সুতপা, বিবশ, নিস্পন্দ। বহুদিন পর আবার বুক মুচড়ে উঠে আসছিল কান্নাটা। কিন্তু সুতপা কাঁদবে আজ? সদ্য পুরস্কার পাওয়া পরিবেশবিদ সুতপা রায়, নাকি ৩২ বছর আগেকার সেই বোকাশোকা শ্যামলা মেয়েটা, নাকি দুজনেই? গলা জড়াজড়ি করে ভেবে পাচ্ছে না। সুতপা ভেবে পাচ্ছে না। শেষ হলো আজকের গল্প। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মরা বসন্ত। যারা এই চ্যানেলে পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং সম্ভব হলে গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলেই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।